রাষ্ট্র সরকারের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের দোসররা সবকিছু লন্ডভন্ড করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের তৃণমূল প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত প্রশাসনের কর্মকর্তা কর্মচারী নামধারী পতিত স্বৈরাচার হাসিনার সহযোগী ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা গণ অভ্যুত্থানের সর্বব্যাপী অর্জন ম্লান করে দিতে অষ্টপ্রহর তৎপরতায় মগ্ন। তারা নৈরাজ্য সৃষ্টি করে চলেছে ছদ্মবেশে। তাদের পালিয়ে যাওয়া গডমাদার হাসিনাকে ফিরিয়ে আনার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিগত 16 বছর অবৈধভাবে ক্ষমতায় থাকার কারণে প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের শিকড় অনেক গভীর পর্যন্ত পতিত হয়েছে। প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান, অফিস আদালতের নিচের স্তর থেকে একেবারে উপরের স্তর পর্যন্ত ফ্যাসিবাদের দোসর তার সুযোগ খুঁজছে ছবল মারা। এই দোসররা দিবা স্বপ্ন দেখছে তাদের প্রভু ভারত সরকার হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাতিল হওয়া ভিসার মেয়াদ বাড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রোপাগান্ডা করে আবারও কিছু একটা করে ফেলতে পারে। কিন্তু সেই স্বপ্নের গুলে বালি, 7 মণ ঘিও পুড়বে না, আর রাধাও নাচবে না। আপনারা জানেন, পতিত স্বৈর শাসকের অনুচররা হাসিনা পালানোর পর ভীষণ মনোকষ্ট নিয়ে দিন রাত্রি চক্রান্তে মেতে থাকছে। তারাই পাঠ্য হয়ে সর্বাগ্রে আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব স্তুতি বন্দনা আর বিএনপি সেনা ছাউনিতে জন্ম বলে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে। আবারও যে বই ছাপা হয়েছে সেখানে পৌরনীতি ও নাগরিকতা বলে একটি বইয়ের সেখানে এই কথাগুলি সন্নিবেশিত করা হয়েছে। তাহলে এটা কার সরকার? এত যে রক্ত ঝরা আন্দোলন, কোমলমতি শিশু থেকে তরুণ, কিশোর, শ্রমিক, জনতা, তো এই সরকার কাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে? যারা বারবার গণতন্ত্রের পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠা করেছে তাদেরকেই অন্তর্বর্তী সরকারের এবং তার শিক্ষা মন্ত্রণালয় কারা এখানে কাজ করছেন, যারা এই ধরনের শেখ হাসিনা যে কাজটি করেছেন 15.5 বছর 16 বছর ধরে, সেই কাজটি অব্যাহত রাখছেন এই অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়। হেয় প্রতিপন্ন বিতর্কিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে। নতুন শিক্ষাবর্ষে পরিমার্জিত নতুন করে ছাপানো নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বইয়ের 73 নম্বর পৃষ্ঠা গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা অধ্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে হাসিনার অলিগার্করা লিখেছে, আওয়ামী লীগ এদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল, আর বিএনপিকে নিয়ে অতিকথন, অপপ্রচার আর কুৎসা রটনার বিরতিহীন যে ধারাভাষ্য চালানো হয়েছে শেখ হাসিনার 16 বছরে, তারই প্রতিফলন এখনো আমরা দেখছি পাঠ্য পুস্তকে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সাবেক রাষ্ট্রপতির পরিবর্তে সাবেক সেনাপ্রধান হিসেবে উল্লেখ করা হয়েছে। সে সাবেক সেনাপ্রধান এবং নির্বাচিত রাষ্ট্রপতি, মানুষের যে সর্বশেষ যে পরিচয় নিয়ে সেটাকেই উল্লেখ করে, সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। তিনি যে প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি একবার জনগণের ভোটে, সে রাষ্ট্রপতি উল্লেখ না করে সাবেক সেনাপ্রধান উল্লেখ করে বলা হয়েছে, সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান সামরিক শাসন আমলে 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী গঠিত হয়। এটা তো শেখ হাসিনার বয়ান, এটা তো আওয়ামী দোসরদের বয়ান, এটা আওয়ামী বুদ্ধিজীবীদের বয়ান। এরা 15.5 বছর মিডিয়াকে নিয়ন্ত্রণ নিয়ে নিরন্তর ভাবে এই অপপ্রচারগুলো চালিয়ে গেছে। আর সেটারই যদি প্রতিফলন শিক্ষা মন্ত্রণালয় তাদের নেতৃত্বে এই যে পাঠ্যপুস্তক
যে পরিমার্জন হচ্ছে, নতুন করে মুদ্রণ হলো, সেখানে যদি আপনার সন্নিবেশিত থাকে, সেখানে যদি ছাপানো হয়, তাহলে কার সরকার? জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির ভেতরে বাইরে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী ভূতেরা শেখ হাসিনারই মিথ্যা বয়ান লিপিবদ্ধ করেছে পাঠ্যপুস্তকে কোমলমতি ছাত্রছাত্রীদের মগজ ধোলাইয়ের জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, 5ই আগস্ট ফ্যাসিস্ট মাফিয়া প্রধানের পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। বর্তমানে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে মাফিয়া প্রধান পালালেও মাফিয়ার চক্রের অনেকেই এখনো রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বহাল তবিয়তে ঘাপটি মেরে রয়েছে। সুযোগ পেলেই তারা স্বরূপে আবির্ভূত হচ্ছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দেশের জনগণের ভালোবাসা ধন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চলছে। কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকেও বিএনপি সম্পর্কে ভুল তথ্য সন্নিবেশিত করা হচ্ছে। আমরা রাজনীতি সচেতন দেশবাসীর সামনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিএনপি সেনা ছাউনিতে জন্ম হওয়া কোনো দল নয়, সামরিক প্রশাসক কিংবা সেনাবাহিনীর প্রধান হিসাবে নয়, বরং ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে 1978 সালের 1 সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি গঠনের ঘোষণা দিয়েছিলেন, তখন তিনি ছিলেন নির্বাচিত প্রেসিডেন্ট, এবং ওই বছরই 1 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। সুতরাং বিএনপির সেনা ছাউনিতে গঠিত হয়েছে এই তথ্য আমি আগেও বলেছি, এটা তো আওয়ামী লীগের তথ্য, আওয়ামী তথ্য, এটা শেখ হাসিনার বয়ান, শেখ হাসিনার তথ্য। এরা ইতিহাস তাদের নিজের মতো সাজিয়েছে। ইতিহাসের যে আপন গতিধারা, সেই গতিধারায় তারা বাঁধ দিয়ে তারা হাসিনা মার্কা ইতিহাস লিখেছে। সেটারই তো আমরা প্রতিফলন দেখছি নবম দশম শ্রেণীর আজকে এই এত রক্তক্ষরণের মধ্যে দিয়ে আন্দোলনে যে বিজয়, তারপরেও আজকে এই ধরনের আপনার কথা লেখা হয়েছে, ইতিহাস লেখা হয়েছে পাঠ্যপুস্তকে। পাঠ্যবই নতুন প্রজন্মের সামনে তুলে ধরা জরুরি। তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিব 1975 সালে বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন। কই এটা আপনারা কি পাঠ্যপুস্তকে তুলেছিলেন? সকল সংবাদপত্র যে বন্ধ করে দিয়েছিলেন, সকল রাজনৈতিক দল যে বন্ধ করে দিয়েছিলেন, খবরের কাগজ শুধু সরকার নিয়ন্ত্রিত 4টি থাকবে, এই কথা কি আপনারা সেদিন লিখেছিলেন? হাজার হাজার সাংবাদিক যে বেকার হয়ে পড়েছে, এটা তো দায়িত্ব ছিল আজকের এই গণতান্ত্রিক আন্দোলনের পর যে অন্তর্বর্তী সরকার, সেই কথাগুলো লেখা। এবং 7ই নভেম্বর পরে জিয়াউর রহমান যখন আবির্ভূত হলেন ক্ষমতার পাদপ্রদীপের আলোয়, তো বহুদলীয় গণতন্ত্র দিল কে? আকাশ থেকে এসে পড়ে গেছে। তো এটা তো ইতিহাসের একটি অংশ। এটি কেন আজকে পাঠ্যপুস্তকে লেখা হয়নি? শেখ হাসিনা লেখেনি কারণ সে ছিল ফ্যাসিস্ট, সে ছিল গণবিরোধী, সে ছিল অনির্বাচিত। কিন্তু বর্তমান সরকারকে তো নির্বাচিত না হলেও সকল রাজনৈতিক দল আন্দোলনরত তারা তো তাকে সমর্থন দিয়েছে। গঠন করেছিলেন একদলীয় বাকশাল। এরপর 1975 সালের আগস্ট মাসের পট পরিবর্তনে দেশে সামরিক শাসন জারি করে খন্দকার মুস্তাক আহমেদের নেতৃত্বাধীন তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার 75-এর 15ই আগস্টের যে পট পরিবর্তন, তো আওয়ামী লীগের ক্ষমতায় ছিল, এটা আমরা তো অনেকবার বলেছি, আপনাদের সামনে আর বলার দরকার নাই। এবং সেই আওয়ামী লীগেরই ছিল পার্লামেন্ট, তারই মন্ত্রিসভা, এবং আওয়ামী লীগের নেতাই খন্দকার মুস্তাক আহমেদ সবাই। এবং যারা ওই খন্দকার মুস্তাকের ক্যাবিনেটে ছিলেন, সেই পার্লামেন্টে যারা যোগ দিয়েছেন, তারা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে অনেকেই ছিলেন। যেমন ফরিদ গাজী হবিগঞ্জের, আপনার আব্দুল মান্নান টাঙ্গাইলের, এরা ছিলেন না। এ সময় দেশে কোনো রাজনৈতিক দল ছিল না, এমনকি একদলীয় অভিশপ্ত বাকশালের নাম নেওয়ারও কেউ ছিল না। দেশের এমন পরিস্থিতিতে জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের সিদ্ধান্ত নেন, জারি করেন রাজনৈতিক দলবিধি 1976। রাজনৈতিক দলবিধির আওতায় কয়েক ডজন রাজনৈতিক দল স্বনামে রাজনীতি করার অনুমতি চেয়ে জিয়াউর রহমানের কাছে আবেদন করেন। 1976 সালে জিয়াউর রহমান আওয়ামী লীগ সহ কমপক্ষে 19টি রাজনৈতিক দলকে দেশে স্বনামে রাজনীতি করার অনুমতি দেন। অন্য
অন্যদিকে শুরু হয় বহুদলীয় গণতন্ত্রের পথ চলা। এইসব তথ্য প্রমাণে স্পষ্ট জিয়াউর রহমান আগে নিজে দল গঠন করেননি, বরং অন্য সকল দলকে দেশে স্বনামে রাজনীতি করার সুযোগ দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান 1978 সালে বিএনপি গঠনের ঘোষণা দেন। তখন তিনি আর সেনাপ্রধান নন, বরং তিনি ছিলেন জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট। এইসব তথ্য প্রমাণ বিশ্লেষণ করলে এটি স্পষ্ট, বিএনপি প্রতিষ্ঠার সঙ্গে ক্ষমতা নয়, বরং দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নিবিড় সম্পর্ক ছিল। তার মিলিটারি ক্যারিয়ার, তিনি সামরিক বাহিনীর বিভিন্ন পদে ছিলেন, তিনি সেনাবাহিনীর প্রধান হয়েছেন, মেজর হিসেবে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, দেশের জন্য যুদ্ধ করেছেন। সবচাইতে বর্ণাঢ্য, উজ্জ্বল, দেশপ্রেমের এক আলোকিত সত্তা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার কোনো নাম নেই। আওয়ামী লীগের বন্দনা করা হচ্ছে। এইসব তথ্য প্রমাণ বিশ্লেষণ করলে এটি স্পষ্ট, গণতন্ত্র প্রতিষ্ঠার নিবিড় সম্পর্ক ছিল। বিএনপি প্রতিষ্ঠার সঙ্গে ক্ষমতা নয়, বরং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নিবিড় সম্পর্ক ছিল। এইসব সত্য ইতিহাস কেন এখন পাঠ্যপুস্তকে সন্নিবেশিত হবে না? এইসব তথ্য জানার পর বিএনপি সম্পর্কে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গভীর চক্রান্তে নিয়োজিত রয়েছে। সুপ্রিয় বন্ধুগণ, আমি এই ক্ষেত্রে বলি যে সমস্ত হয়েছে, মানে বিভ্রান্তিমূলক, অসত্য, শেখ হাসিনার চিন্তার প্রতিফলন এখন যে বইগুলিতে আছে সেটা অতি দ্রুত সংশোধিত করে ছাত্রদের কাছে দেওয়া হোক। আপনারা শিক্ষা মন্ত্রণালয় যারা উপদেষ্টারা রয়েছেন, আরো যারা গুরুত্বপূর্ণ কর্মকর্তারা রয়েছেন, তাদের দায়িত্ব কারা এই সংশোধনী পাঠ্যপুস্তক সংশোধনীর মধ্যে ছিলেন, তাদেরকে আপনারা জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন। কারণ এরাই এই ঘৃণ্য কাজটি করেছে এবং এরাই হচ্ছে শেখ হাসিনার দোষর, যাদেরকে কমিটি করে এই পাঠ্যপুস্তক সংশোধনীর সাথে আপনারা যুক্ত করেছেন। সুপ্রিয় বন্ধুগণ, বিগত 16 বছরের শাসন আমলে দেশের শিক্ষা সংস্কৃতির সবকিছুতে শুধু শেখ মুজিবময় মাফিয়া আওয়ামী সরকার, এটাই ছিল ইতিহাস। দেশের সকল পাঠ্যপুস্তকের ইতিহাস বিকৃত করে পাতায় পাতায় স্থান দেওয়া হয়েছিল আওয়ামী লীগের গুণগান, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা সহ তাদের পরিবারের সদস্যদের নিয়ে লেখা গল্প, প্রবন্ধ ও ছবি। মানে একটি নাৎসিবাদী সরকার থাকলে, মানে আমরা জার্মানিতে এবং ফ্যাসিস্ট সরকার ইটালিতে যা যা করেছে, বরং তার চাইতে কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি আপনার অন্যায়, জুলুম, বাড়াবাড়ি করেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ আজ একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন হিসেবে দেশে বিদেশে পরিচিত। তারা মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়েছে এবং 12 কোটি ভোটারের ভোটাধিকার হরণ করেছে। গুম, খুন, হামলা, মামলা, মানবাধিকার লঙ্ঘন ও বাক স্বাধীনতা হরণ করে গণশত্রু এই দলটি জনবিচ্ছিন্ন ও গণবিদ্বেষী অপশক্তিতে পরিণত হয়েছে। তাদের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে পরিচয় দেওয়া গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী এবং 2000 ছাত্র জনতার আত্মত্যাগ, 2 সহস্রাধিক আহত ও পঙ্গুত্বের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতার সামিল। অপরদিকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, প্রথম সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রনায়ক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপিকে বিতর্কিত মন্তব্যের মাধ্যমে উপস্থাপন করা স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও ঐতিহাসিক বাস্তবতার বিরুদ্ধে একটি পরিকল্পিত অপপ্রচার। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ ইতিমধ্যে সন্ত্রাসী কার্যকলাপের কারণে আদালত কর্তৃক নিষিদ্ধ হয়েছে। একটি সংগঠন যার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেই সংগঠনের মূল দলকে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করা চরম মিথ্যাচার এবং শিক্ষার্থীদের বিভ্রান্ত করার একটি ষড়যন্ত্র। আমরা সংশ্লিষ্ট মহলকে আহ্বান জানাই, দ্রুত পাঠ্য বই সংশোধন করে কমলমতি শিক্ষার্থীদের সামনে ইতিহাসের নিরপেক্ষ ও সঠিক তথ্য
তুলে ধরতে। মনে রাখতে হবে, গত 16 বছরের ত্যাগ সংগ্রামের সকল শ্রেণী পেশার মানুষ রক্ত দিয়েছেন এমন একটি বাংলাদেশ গড়তে, যেখানে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং ষড়যন্ত্র ও অপপ্রচার পরাজিত হবে। তাই অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, এই আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রতিটি উদ্যোগকে সফল করে তোলার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অবিলম্বে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির ভেতরে বাইরে সহ সকল পর্যায় থেকে ফ্যাসিবাদের দোষরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সচেতন বন্ধুরা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে, এটা একটা উদ্বেগের বিষয়। আমরা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক, কারণ এটা একটি ব্যাপক গণ আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি। কিন্তু জনগণের প্রত্যাশা এবং জনগণের যে ক্ষুধা, এটা যদি নিবৃত করতে না পারেন, তাহলে তো আপনার এই ব্যর্থতা আর ঢেকে রাখতে পারবেন না। তারা এখনো বাজার সিন্ডিকেট দমন করতে পারেননি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষ, প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসাবে চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। তাতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়ছে সাধারণ মানুষের। এমনিতেই মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। সেখানে জীবন রক্ষা করে ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, বিস্কুট, আচার, টমেটো কেচাপ বা সস, জুস, টিস্যু পেপার, ফলমূল, সাবান, ডিটারজেন্ট পাউডার, মিষ্টি এবং চপ্পলের উপর ভ্যাট হার বৃদ্ধি মধ্যম ও নিম্ন আয়ের মানুষকে আরো চাপে ফেলবে। এই যে কটি আমি পণ্যের কথা বললাম, মানে প্রায় 100টি আইটেমের উপর আপনার ভ্যাট বসিয়েছে। অল্প নয়, 1 টাকা নয়, অধিকাংশই হচ্ছে আপনার 15 টাকা, 15% বৃদ্ধি করেছে, 15% বৃদ্ধি করা হয়েছে। এটা চারটি কোনো ব্যাপার। ডক্টর ইউনূস সাহেবের সরকার মানুষের যে আস্থা, সেই আস্থা তো চির ধরবে। যে আন্তর্জাতিক যে আর্থিক প্রতিষ্ঠানগুলো চাপ দিলে তো জনগণ যে তারা যে ভয়ঙ্কর চাপে পড়বে, তারা যে পিষ্ট হতে থাকবে, এটা তো একটা সরকার যাদের প্রতি, যে সরকারের প্রতি সমর্থন রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, সেটা তো ভাবতে হবে। হ্যাঁ, মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু জনগণের উপর অসম্ভব চাপ বাড়বে, এটা তো মানে চিন্তাই করে যায় না। একটা আইটেমে 5 টাকা আপনার ভ্যাট ছিল, সেখান থেকে 15 টাকা, অধিকাংশই আপনার 15 টাকা করা হয়েছে। আপনারা জানেন, ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসা বাণিজ্য খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে। এখনো লোকসান কাটিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতীমূলক। এ ধরনের কর এমন এক সময়ে বাড়ানো হলো যখন দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। উচ্চ মূল্যস্ফীতির চাপে শুধু নিম্ন আয় ও প্রান্তিক আয়ের মানুষ নয়, মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছেন। বাজেটের আগেই এসব পণ্য ও সেবার মান, দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমবে, নতুন করে সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য। জনজীবনের নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় ক্ষেপণ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে না সংসার প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। দুর্ভোগ মেনে নিলেও জনগণ এখন সরকারের বিরুদ্ধে তেমন উচ্চবাচ্য করছে না, কিন্তু তারা তো চাপে পড়ছে, তারা তো দিনকে দিন তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে। এই ক্ষোভের তো যে কোনো সময় উদ্গীরণ হতে পারে, কারণ জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। তবে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কিনা, মানুষের ক্ষুধা নিবৃত্তির কার্যক্রমের মাধ্যমে সেটা তাদেরকেই প্রমাণ করতে হবে।